যত্ন করছো মা দাদায়ের? ভালো করে যত্ন করো। ওরে বাবা! বেশ কয়েকদিন পর ক্যামেরার সামনে এলাম। আর এই কদিন যেভাবে গেল তোমরা কিছুটা হয়তো আঁচ করতে পেরেছো। শনিবারের দিন সকালবেলায় ভীষণ সাধারণভাবে মেহুর যেহেতু স্কুল ছুটি থাকে, তো সেই কারণে ঘুরতে নিয়ে এসেছিলাম ওকে। সেদিনকে ভীষণ সুন্দরভাবে দিনটা কাটে, যেরকম হয় আর কি মা বাবার বাড়িতে এলে। ওর দাদাই বড়দি সবাইকে পাই, খুব মজাই। আর সেদিন ইমিও ছিল বাড়িতে, বাবি ছিল। তো সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে দিনটা কাটে। আর তারপরে আমার বাবা আমি বাড়িতে এলে ভীষণ খুশি হয়। সেদিন সকালবেলাটা খুব স্বাভাবিকভাবে সুন্দরভাবে শুরু হয়েছিল, বাট আস্তে আস্তে সকালটা যে এত অন্ধকারে ছেয়ে যাবে আমি সত্যিই বুঝতে পারিনি, ধারণাও করতে পারিনি। সকালবেলা থেকেই দেখছি দরদর করে বাবা ঘামছে, আর তার সাথে পেটে ব্যথা তো রয়েছেই। তো এই পেটে ব্যথার সমস্যা নিয়ে আমার বাবা হাসপাতালে ভর্তি হয়। মানে আমাদের কৃষ্ণনগরে প্রথমে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তারপরের দিন থেকে আমি তোমাদের সাথে একদম ডিসকানেক্টেড হয়ে যাই। এত ঝড় ঝাপটা যাচ্ছে আমার ওপর দিয়ে, মানে আমার চারিদিক দিয়ে, আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কিভাবে কি করব। আমার বাবাকে আইসিইউতে রাখা হয়। এই আমাদের যাদের কোনো ফ্যামিলি মেম্বার এখানে ভর্তি থাকে বা এই বেডে থাকে, তাদের বাড়ির লোকের মানসিক অবস্থা কেমন হয় বুঝতেই পারছো। তো আমাদেরও সেরকম প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। এই ব্যাপারগুলো আমরা না নেগলেক্ট করি। সত্যিই একটু পেটে ব্যথা হয়, সামান্য দুটো ট্যাবলেট কিনে খাই, হয়ে যায়। কিন্তু আমার বাবার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার বাবা প্রচণ্ড পরিশ্রমী একজন মানুষ। ছোটবেলা থেকেই দেখে আসছি একইভাবে, মানে কখনো বসিয়ে রাখা যায় না তাকে। সবসময় ছুটে বেড়ায়, প্রচণ্ড পরিশ্রম করতে পছন্দ করে। উনি এমন একজন মানুষ যে গায়ে জ্বর থাকলেও যদি কাজ থাকে বেরিয়ে যায়, এমন অবস্থা। তো সেখানে দাঁড়িয়ে ওই হালকা পাতলা একটু ওষুধ খেত, ঠিক হয়ে যেত। তাকে ধরে বেঁধে রাখা যায় না, কিন্তু ওই আমাদের কপালে ছিল এটা। তো যাই হোক, যে এবার বলি যে সেদিন রাতের বেলায় কৃষ্ণনগরতে ডক্টর রিপোর্টগুলো দেখে বলেন এখানে রাখা যাবে না, ওনাকে আপনারা কলকাতায় নিয়ে যান। তো তখন তো আরও টেনশন বেড়ে যায়। তো বাবাকে সেদিনকেই তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়া হয়। সাথে আমার ছোট বোন, আমার দাদাই আর অভি, তিনজনাই সেদিন থেকে এখনো পর্যন্ত রয়েছে। কলকাতায় নিয়ে যাওয়ার পর সেদিনকে একের পর এক রিপোর্ট চলতে থাকে, আর আমরা ধোঁয়াশার মধ্যে থাকি যে কি হয়েছে কি হচ্ছে, যেহেতু আমি যেতে পারছি না সেখানে, আর আমি নিজে কিছু করতে পারছি না। দেখবে কোনো একটা জায়গায় কিছু না করলেও সামনে থাকলেও কি হচ্ছে না হচ্ছে তুমি বুঝতে পারবে, কিন্তু বাড়িতে থেকে তুমি বুঝতে পারবে না, যেহেতু মেহু ছোট, আমি যেতে পারিনি। আর আমার মাকে কে সামলাবে, এদিকে আমার মা প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে বাবার এই অবস্থা দেখে। তো আমি মার কাছে ছিলাম মেহুকে নিয়ে। নার্সিংহোমে যাওয়ার আগের দিন রাতে আমার বাবা একটু রাতের বেলায় ভাত খেয়েছিল, ব্যাস। তারপর থেকে গোটা 3টে দিন আমার বাবা কোনো রকম কোনো খাবার খেতে পারেনি। কারণ যে টেস্টগুলো করতে দেওয়া হয়েছিল এমটি স্টমাকে করতে হবে, আর শুধু স্যালাইন চলেছে, আর কিচ্ছু না, নাথিং। আমি যেদিন কলকাতায় গেছিলাম, আমরা সবাই, ওরা ভর্তি যেদিনকে করলো, অত রাতে তো আমরা যেতে পারিনি সবাই। নেক্সট দিন আমরা সবাই গেছিলাম। আমি গিয়ে আমার বাবাকে জাস্ট চিনতে পারছি না। সামান্য কিছু মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেল। এন্ডোস্কপি, কোলোনোস্কপি, এগুলো সব কিছু করানোর পরে পরে ধরা পড়ে যে কোলনে একটা টিউমার আছে। আর সেটার শোনার পর থেকে তো কী অবস্থা হতে পারে বুঝতেই পারছো। তো তারপরে তো ডক্টর সিটি স্ক্যান করার পরামর্শ দেন। তো সেই মুহূর্তে সেই দিনই ওরা সিটি স্ক্যানটা করে নেয়। সিটি স্ক্যানের রিপোর্টের অপেক্ষায় ছিলাম। নেক্সট ডে ওখানে আমার দাদাই আর অভি সবসময়ের জন্যই রয়েছে, একদম মানিপালের পাশেই যে হোটেলগুলো থাকে ওখানেই ঘর ভাড়া নিয়েছে, যাতে করে সব সময় ওদের মুভ করতে সুবিধা হয় হসপিটালে। তো সিটি স্ক্যানের যখন ভেতরে হচ্ছিল, বাইরে বসেছিলাম আমি আর অভি, আর ভাবছিলাম যে শুধু ভগবানকে ডাকছিলাম যেন সবটা ঠিকঠাক হয়। তো প্রায় 1 ঘন্টা ধরে সিটি স্ক্যানটা হয়। তো সেদিন আমরা কিছুই জানতে পারি না। নেক্সট দিন সকালবেলায় ডক্টর বলেন যে
টিউমারটা অপারেশন করতে হবে। কয়েকজন ডক্টর মিলে সেটা ডিসকাস করে আমাদেরকে জানানো হয় যে, আর সবথেকে বড় ভরসার ব্যাপার ছিল উনি বলেছিলেন যে এটা অপারেশন করলে এটা কিউরেবল। এই কদিন যা গেছে এই এত অপেক্ষার পরে ফাইনালি আমার বাবা আজকে ডিসচার্জ হয়ে বাড়ি ফিরছে। তাই সত্যিই আজকের দিনটা ভীষণই অন্যরকম। তাই তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করছি। ভীষণ ভালো লাগছে যে আজকে আমার বাবা বাড়ি ফিরছে, বাড়ির মানুষটা বাড়িতে নেই। কদিন পুরো ফাঁকা ফাঁকা, আমার একদমই ভালো লাগছে না। এই প্রথম মনে হয় বাড়িতে এসে আমার ভীষণ খারাপ লাগছে, মনে হচ্ছে যে কবে আবার স্বাভাবিক হব। তো যাই হোক, আমরা ভীষণ পজিটিভ আছি আর ডাক্তারের ওপর তো ভরসা রাখছি আর ভগবানকে বিশ্বাস করছি যে সবটা ঠিকঠাক হবে। আর তোমরা একটু প্রার্থনা করো আমার বাবার জন্য, যেন সব ভালোই ভালোই মিটে যায়। বেশ কিছু রিপোর্ট এখনো আমরা হাতে পাইনি, সেগুলোর জন্যই ওয়েট করে আছি। আর এদিকে ছোট্ট মানুষটা দেখো আমার বাবার জন্য, ওর বাবার জন্য, মনির জন্য রান্না করে রেখেছে। আর এই যে দাদাই আসতে না আসতেই দাদা সব রিপোর্টগুলো নিয়ে বসেছে। প্রচণ্ড পরিমাণে এই বাড়িতে এসে মেহু দাদাইকে মিস করেছে। আর যখনই শুনেছে ওরা সবাই আজকে বাড়ি ফিরছে, দেখো সবার জন্য রান্না করে রেখেছে সে নিজের মতন করে। আর এই যে একে একে এখন সবাইকে খেতে দিচ্ছে। তো তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করে নিলাম যে কি হয়েছিল। আমাদের বাড়ির অবস্থা এখন কি চলছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সবাই কিরকম চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই ব্যাপারটা নিয়ে যদি তোমাদের কারো জানা থাকে, কেউ যদি অভিজ্ঞ থাকো, তো অবশ্যই আমাকে কিছু সাজেস্ট করো। আর তোমরা তো আমার পরিবারেরই একটা অংশ, এটা আমার সবসময় মনেই হয়। তাই এই কদিন কেন ব্লগ দিতে পারিনি, কেন কি হয়েছিল সেটা না বলা পর্যন্ত না আমিও কোথাও শান্তিতে থাকতে পারছিলাম না। তাই আজকে যখন বাবা বাড়ি ফিরছে তাই ভাবলাম যে তোমাদের সাথে সবটা শেয়ার করে ফেলি। তোমরাও ধোঁয়াশাতে রয়েছো, তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। সবাই খুব ভালো থেকো। আর এই যে আমার বাবা বাড়ি ফিরে গেছে, এখন সবটা নর্মাল আছে। আস্তে আস্তে সবটা আবার আগের মতন ঠিক হয়ে যাবে। তবে সামনে আবার একটা যুদ্ধ রয়েছে, সেটা সামলে উঠতে চাই। আর তার জন্য তোমাদের ভালোবাসা আর প্রার্থনা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তোমরা আমার বাবার সুস্থতা কামনা করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সাথে। চলো, সবাই খুব ভালো থেকো।